ভারতে স্বাধীনতা সংগ্রামের অন্যতম জনক তিনি। তার অহিংস সত্যাগ্রহের পথকে সম্মান জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম উচ্চারণ করেছিলেন মহাত্মা শব্দটি। সেই তখন থেকেই আপামর বিশ্বের কাছে গান্ধী পরিচিত হন মহাত্মা গান্ধী নামে। মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে স্বৈর শাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করে। এই আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর ভিত্তি করে এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি, সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। 1869 সালের 2রা অক্টোবর ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজকীয় প্রাদেশিক এলাকা পোরবন্দরে মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম হয়। তার অভিজাত পারিবারিক ঐতিহ্য রয়েছে। তার বাবা ছিলেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী। তার মা ছিলেন একজন অত্যন্ত ধার্মিক মহিলা, যিনি পুত্রের মধ্যে দৃঢ় হিন্দু নৈতিকতার সঞ্চার করেছিলেন। নিরামিষ ভোজন, ধর্মীয় সহনশীলতা, সহজ সাধারণ জীবনযাপন এবং অহিংসার উপর জোর দিয়েছিলেন তিনি। 1883 সালে মাত্র 13 বছর বয়সে মহাত্মা গান্ধী তার বাবা মায়ের পছন্দে কস্তুরবা মাখানজিকে বিয়ে করেন। তাদের 4 পুত্র সন্তান জন্মায়, যাদের নাম হরিলাল গান্ধী, মণিলাল গান্ধী, রামদাস গান্ধী এবং দেবদাস গান্ধী। মহাত্মা গান্ধী ছোটবেলায় পোরবন্দর ও রাজকোটের ছাত্র জীবনে মাঝারি মানের ছাত্র ছিলেন। কোনো রকমে গুজরাতের ভবনগরের শ্যামালদাস কলেজ থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। তার পরিবারের ইচ্ছা ছিল তাকে আইনজীবী করা। 18 বছর বয়সে 1888 সালের 4 সেপ্টেম্বর ব্যারিস্টারি পড়ার জন্য ইউনিভার্সিটি কলেজ লন্ডনে যান। রাজকীয় রাজধানী লন্ডনে তার জীবনযাপন ভারতে থাকতে তার মায়ের কাছে করা শপথ দ্বারা প্রভাবিত ছিল। একজন শিক্ষিত ব্রিটিশ আইনজীবী হিসাবে দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে গান্ধীজি প্রথম তার অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন। ভারতে ফিরে আসার পরে তিনি কয়েকজন দুস্থ কৃষক দিনমজদুরকে নিয়ে বৈষম্যমূলক কর আদায় ব্যবস্থা, বহুবিস্তৃত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এবং দেওবন্দীদের অধীনে খিলাফত আন্দোলন শুরু করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আসার পর গান্ধীজি সমগ্র ভারতবর্ষব্যাপী দারিদ্র্য দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণ বৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক সচ্ছলতা সহ বিভিন্ন বিষয়ে প্রচার শুরু করেন। কিন্তু এর সবগুলোই ছিল স্বরাজ অর্থাৎ ভারতকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লক্ষ্যে। 1930 সালে গান্ধীজি ভারতীয়দের লবণ করের বিরুদ্ধে প্রতিবাদে 400 কিলোমিটার দীর্ঘ ডান্ডি লবণ কুচকাওয়াজে নেতৃত্ব দেন, যা 1942 সালে ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটায়। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কারণে বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকা এবং ভারতে কারাবরণ করেন। অন্যায়ের বিরুদ্ধে গান্ধীজির অস্ত্র ছিল অসহযোগ এবং শান্তিপূর্ণ প্রতিরোধ। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে সাধারণ মানুষের উপর ব্রিটিশ সরকার কর্তৃক সংগঠিত হত্যাকাণ্ডের ফলে জনসাধারণ ক্ষুব্ধ হয়ে যায় এবং সহিংসতার মাত্রা বৃদ্ধি পায়। গান্ধীজি ব্রিটিশ সরকারের কৃতকর্ম এবং ভারতীয়দের প্রতিশোধ পরায়ণ আচরণের উভয়ের নিন্দা করেন। একটি লিখিত বিবৃতিতে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ নাগরিকদের সমবেদনা জ্ঞাপন করেন এবং বিশৃঙ্খলা সমালোচনা করেন। তার এই পদক্ষেপ প্রাথমিক পর্যায়ে দলের ভিতরে অসন্তোষের জন্ম দিলেও গান্ধীজির একটি আবেগীয় বক্তৃতার পর তা গৃহীত হয়। বক্তৃতায় তিনি মূল নীতিগুলোর বর্ণনা দিয়ে বলেন, সব রকম বিশৃঙ্খলাই অমঙ্গলজনক এবং সমর্থনযোগ্য নয়। এই হত্যাকাণ্ড এবং গণবিক্ষোভের পর গান্ধীজি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন এবং সকল সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ লাভের দিকে মনোনিবেশ করেন, যা শেষ পর্যন্ত স্বরাজ বা সম্পূর্ণ ব্যক্তিগত আদর্শগত রাজনৈতিক স্বাধীনতার আন্দোলনের রূপ নেয়। গান্ধীজি 1920 দশকের বেশিরভাগ সময় নীরব থাকেন। এই সময় তিনি স্বরাজ পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মাঝে বাধা দূর করার চেষ্টা করেন। অস্পৃশ্যতা, মদ্যপান, অবজ্ঞা এবং দারিদ্র্যের বিরুদ্ধে তিনি সংগ্রাম অব্যাহত রাখেন। 1928 সালে তিনি আবার সামনে এগিয়ে আসেন। এর আগের বছর ব্রিটিশ সরকার স্যার জন সাইমনের নেতৃত্বে
একটি নতুন সংবিধান সংশোধনী কমিশন গঠন করে, যাতে একজনও ভারতীয় ছিল না। ফলে ভারতীয় রাজনৈতিক দলগুলি কমিশনকে বর্জন করে। অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী ও ভারতীয় জাতীয় কংগ্রেস পরিচালিত ভারতব্যাপী অহিংস গণ আইন অমান্য আন্দোলনগুলির মধ্যে সর্বপ্রথম। 1920 সালের সেপ্টেম্বর থেকে 1922 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গান্ধী যুগের সূত্রপাত ঘটায়। গান্ধীজির নেতৃত্বাধীনে প্রবর্তিত ভারতে একটি শক্তিশালী জাতীয়তাবাদী আন্দোলন। বিভিন্ন কারণে ভারতীয় জাতীয় কংগ্রেস 1920 সালে প্রত্যক্ষ সংগ্রামের নীতি অনুসরণের সিদ্ধান্ত নেয়। রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও পাঞ্জাবে সামরিক আইন যুদ্ধকালীন সময়ে ব্রিটিশের প্রদত্ত উদার অঙ্গীকারকে মিথ্যা বলে প্রতিপন্ন করে। ক্ষতিকর বলে বিবেচিত দ্বৈত শাসনের কর্ম পরিকল্পনা সহ মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট খুব অল্প সংখ্যক লোককেই সন্তুষ্ট করতে পেরেছিল। এতদিন পর্যন্ত সরকারের ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষ বিচারে আস্থাশীল গান্ধীজি এখন উপলব্ধি করলেন যে বাধ্য হয়েই সরকারের সঙ্গে অসহযোগ আরম্ভ করতে হবে। এই সময় মিত্র শক্তিবর্গ ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত সেভরস চুক্তির কঠোর শর্তাবলী ভারতীয় মুসলমানদের ক্ষুব্ধ করে তোলে। মুসলমানগণ খিলাফত আন্দোলন শুরু করে এবং গান্ধীজি নিজে তাদের সঙ্গে অবিচ্ছেদ্যরূপে একাত্ম করার সিদ্ধান্ত নেন। গান্ধীজির উচ্চস্তরের রাজনীতির কৌশল ভারতে অসহযোগ আন্দোলনে মুসলমানদের সমর্থন লাভ নিশ্চিত করে। আলোচনা ভারতীয় যুবরাজ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অনুষ্ঠিত হয়, যা গান্ধীজি ও অন্যান্য জাতীয়তাবাদীদের নিরাশ করে। লর্ড আরউইনের স্থলাভিষিক্ত লর্ড উইলিংটন জাতীয়তাবাদের বিরুদ্ধে নতুন কর্মসূচি ঘোষণা করেন। গান্ধীজি পুনরায় গ্রেপ্তার হন এবং সরকার তার প্রভাব খাটিয়ে তাকে সম্পূর্ণরূপে তার অনুসারীদের থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পদ্ধতিটি অবশ্য সফল হয়নি। 1932 সালে দলিত নেতা বি.আর. আম্বেদকরের প্রচেষ্টার ভিত্তিতে সরকারি নতুন সংবিধানের আওতায় অস্পৃশ্যদের জন্য আলাদা ইলেকটোরেট আয়োজন করে। গান্ধীজি হরিজন নাম নিয়ে দলিত অস্পৃশ্যদের জীবনযাত্রার মান উন্নয়নের এক নতুন অগ্রযাত্রার সূচনা করেন। 1933 সালের 8ই মে তিনি হরিজন আন্দোলনকে এগিয়ে নেবার লক্ষ্যে 21 দিনের জন্য আত্মশুদ্ধি অনশন করেন। এর প্রতিবাদে গান্ধীজি 1932 সালের 6ই সেপ্টেম্বর অনশন পালন করেন এবং এতে সরকার বাধ্য হয়ে দলিত ক্রিকেটার ও পরবর্তীকালে রাজনৈতিক নেতা পালোয়াঙ্কার বালুর মধ্যস্থতায় আরও গ্রহণযোগ্য ব্যবস্থা প্রদান করে। 1948 সালের 30শে জানুয়ারি গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়। সে সময় তিনি নতুন দিল্লির বিড়লা ভবনে রাত্রিকালীন পথসভা করছিলেন। তার হত্যাকারী নাথুরাম গোডসে ছিলেন একজন হিন্দু মৌলবাদী, যার সাথে চরমপন্থী হিন্দু মহাসভার যোগাযোগ ছিল। হিন্দু মহাসভা পাকিস্তানিদের অর্থ সাহায্য দেওয়ার প্রস্তাব করে ভারতকে দুর্বল করার জন্য গান্ধীকে দোষারোপ করে। গোডসে এবং সহায়তাকারী নারায়ণ আপ্তেকে পরবর্তীতে আইনের আওতায় এনে দোষী সাব্যস্ত করা হয়। 1949 সালের 14ই নভেম্বর তাদের ফাঁসি দেওয়া হয়। 1934 সালের গ্রীষ্মে তাকে হত্যার জন্য 3টি ব্যর্থ চেষ্টা চালানো হয়। নতুন দিল্লির রাজঘাটের স্মৃতিসৌধে আছে হে রাম শব্দ দুটিকে গান্ধীজির শেষ কথা বলে বিশ্বাস করা হয়। অবশ্য এই উক্তির সত্যতা নিয়ে সন্দেহ আছে। জওহরলাল নেহরু রেডিওতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর এই জঘন্য হত্যাকাণ্ডের নিন্দা করেন।